সবাইকে স্বাগত জানাচ্ছি অডিও হলিক চ্যানেলের আজকের অডিও বুকে। আমি আরাফাত জুয়েল। আজ আপনাদের পড়ে শোনাবো আহমদ ছফার জনপ্রিয় বই যদ্যপি আমার গুরু বইয়ের প্রথম পর্বটি। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অডিও হলিককে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি তাহার নাম নিত্যানন্দ রায়। 1970 সালের কথা। বাংলা একাডেমি 3 বছরের ফেলোশিপ প্রোগ্রামে প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে সংবাদপত্রে একটা বিজ্ঞাপন প্রকাশ করলো। বন্ধু বান্ধব সকলে বলল, তুমি একটা দরখাস্ত ঠুকে দাও, যদি বৃত্তিটা পেয়েই যাও তাহলে 3 বছরের নিরাপদ জীবিকা, গবেষণা হয়তো হবে, না হলে ক্ষতি নেই। প্রস্তাবটা আমার মনে ধরল, কিন্তু গোল বাঁধল এক জায়গায় এসে। তখনও আমার এমএ পরীক্ষা শেষ হয়নি। ছাত্রদের দাবির মুখে পিছোচ্ছে তো পিছোচ্ছেই। এদিকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন গতিবেগ সঞ্চয় করে ক্রমাগত ফুঁসে উঠছে। পরীক্ষা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। আমি যদি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকি, দরখাস্ত করার সময় পেরিয়ে যাবে। আমি একাডেমির পরিচালক জনাব কবি চৌধুরীর সঙ্গে দেখা করলাম। তাকে বুঝিয়ে রাজি করাতে পারলাম। যদিও এমএ ডিগ্রি আমার হয়নি, অন্তত তিনি আমার দরখাস্তটা গ্রহণ করতে যেন অমত না করেন। কবি চৌধুরী সাহেব বললেন, ঠিক আছে, তুমি দরখাস্ত করো, অন্যান্য প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে তোমারটাও আমি বোর্ডে তুলব। বোর্ডের সদস্যবৃন্দ দেখে শুনে যাকে ইচ্ছে নির্বাচন করবেন। সুতরাং এমএ ডিগ্রি না থাকা সত্ত্বেও বাংলা একাডেমির পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে দরখাস্ত করে বসলাম। অন্য প্রার্থীদের মতো আমিও ইন্টারভিউ কার্ড পেলাম, আর নির্দিষ্ট দিনে কমপক্ষে ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হলাম। ডক্টর আহমদ শরীফ, প্রফেসর মনির চৌধুরী এবং ডক্টর এনামুল হক সেদিন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন। ডক্টর এনামুল হক ছাড়া বাকি সদস্যদের সঙ্গে আমার পরিচয় ছিল, আর তারা সকলেই ছিলেন আমার শিক্ষক। আমার লেখালেখির সঙ্গে তারা সকলে অল্প বিস্তর পরিচিতও ছিলেন। আমাকে প্রশ্ন যা করা ডক্টর মোহাম্মদ এনামুল হকই করলেন। তিনি দরখাস্তের উপর চোখ বুলিয়ে গুরুগম্ভীর স্বরে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস তো কম নয় হে, এমএ পরীক্ষা না দিয়ে একেবারে পিএইচডি করা দরখাস্ত নিয়ে হাজির। ডক্টর মোহাম্মদ এনামুল হক ভীষণ রাশভারী মানুষ। পারতপক্ষে জুনিয়র কলিগরাও তার কাছে ঘেঁষতে সাহস পেত না। ঘিয়ে রঙের স্যুট এবং কালো টাই পরিহিত ডক্টর এনামুল হককে একটা আস্ত বুড়ো বাঘের মতো দেখাচ্ছিল। চোখের ভুরু থেকে মাথার চুল একেবারে পাকনা, মাথার মাঝখানে সযত্নে সিথি করা। আমার অবস্থা তখন ক্ষুধার্ত বুড়ো ভাগের সামনে কচি নধর গোবৎসের মতো। এই বুঝি লাফিয়ে পড়ে আমার মুন্ডুটা চিবিয়ে খাবেন। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করলো। মনে মনে চিন্তা করলাম, এই বুড়োর সামনে আমি যদি রুখে না দাঁড়াই, তিনি আমার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বেন। তাই সরাসরি তার কড়া পাওয়ারের চশমার কাঁচের উপর চোখ রেখেই বললাম, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এমএ পাশ না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। মহিদুলাল মজুমদারও এমএ পাস ছিলেন না, তথাপি এখানে শিক্ষকতা করেছেন। আমি তো এমএ পাস করবই, 2-4 মাস এদিক ওদিকের ব্যাপার। দরখাস্ত করে অন্যায়টা কি করেছি শুনে ডক্টর এনামুল হক কোণে আঙ্গুলটা মুখের ভেতর পুরে দিয়ে আমার দরখাস্তের সঙ্গে দাখিল করা থিসিসের পরিকল্পনার শীটগুলোর উপর চোখ বুলোতে বুলোতে প্রশ্ন করলেন, তুমি কোন বিষয়ের উপর কাজ করবে? কণ্ঠস্বর শুনে মনে হলো ঝাঁজ অনেকটা কমে এসেছে। আমি বিনীতভাবে জবাব দিলাম, 1800 থেকে 1858 সাল পর্যন্ত বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, বিকাশ এবং বাংলা সাহিত্যের সংস্কৃতি এবং রাজনীতিতে তার প্রভাব। তখন ডক্টর হক বললেন, তুমি মধ্যবিত্ত বলতে কি বোঝো সে বিষয়ে কিছু বলো। আমি হ্যারল্ড লাস্কি, বিপি বিশ্রের ইংরেজি গ্রন্থ থেকে যে সকল বচনামৃত বিনীন্দ্র রজনী শ্রমে কণ্ঠস্থ করেছিলাম, গড়গড় করে তা উগড়ে দিতে থাকলাম। ডক্টর এনামুল হক ব্যাকরণের মানুষ। সমাজবিজ্ঞানের কচকচির উপর দেখা গেল তার কোনো আগ্রহ নেই। চেয়ারটাতে হেলান দিয়ে মনির চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনাদের প্রশ্ন থাকলে করেন। মনির চৌধুরী সাহেব ডক্টর এনামুল হকের মনে আমার সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি করার জন্য বললেন, ছেলেটার লেখার হাত ভালো এবং তরুণদের উপর যথেষ্ট প্রভাব। আর কেউ প্রশ্ন করলেন না। কবি চৌধুরী সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সেদিনই ঘন্টা 2 পরে জানা গেল আমাকে বিশেষ বিবেচনায় বাংলা একাডেমি গবেষণা বৃত্তির জন্য মনোনয়ন দিয়েছে।
তার পরের দিন বাংলা বিভাগে মনির চৌধুরী সাহেবকে কৃতজ্ঞতা জানাতে গেলাম। তিনি তখন বিভাগীয় প্রধান। আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, তুমি তো এমএ করেছো পলিটিক্যাল সায়েন্সে? আমি হ্যাঁ বললাম। তিনি তখন বললেন, তোমার থিসিসটা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার সময় বাংলা বিভাগ থেকেই করতে হবে। মনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা আমার মনোভূত হয়নি, তথাপি সৌজন্যের খাতিরে আমি চুপ করে রইলাম। তিনি আমার মুখ দেখেই বুঝে নিলেন তার প্রস্তাবটা আমি গ্রহণ করিনি। তিনি বললেন, আমরা তোমাকে 3 বছর পড়িয়েছি, মাঝখান থেকে তুমি হুট করে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়ে বসলে। বুঝেছি তুমি আমাদের ছাড়তে চাও, কিন্তু তোমাকে আমরা ছাড়বো কেন? তুমি বাংলা বিভাগের অধীনে কাজ করতে রাজি না হলে বিশ্ববিদ্যালয়ে থিসিস রেজিস্ট্রেশন করতেই দেব না। আমি মনির চৌধুরী সাহেবের গুণগ্রাহিতার পরিচয় পেয়ে অভিভূত হয়ে গেলাম, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলাম। ইন্টারভিউ প্রায় 15 দিন আগে মনির চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলাম তিনি যেন সুপারিশ করেন যাতে বাংলা একাডেমির বৃত্তিটা পাই। চৌধুরী সাহেব আমাকে বলেছিলেন, যেহেতু তোমার এমএটা এখনও শেষ হয়নি, বাংলা একাডেমি তোমার আবেদন বিবেচনা নাও করতে পারে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে পারি। ভাষাতত্ত্বের উপর পিএইচডি করতে হলে শুধু গ্র্যাজুয়েশন থাকলে ওরা আপত্তি করবে না। মনির চৌধুরী সাহেবের প্রস্তাব শুনে উল্লসিত হয়ে উঠেছিলাম, কিন্তু পরক্ষণে নিজের ভেতর থেকে অনুভব করলাম একটা সূক্ষ্ম আপত্তি জেগে উঠেছে। আমি মাথা নিচু করে রইলাম এবং মেঝের দিকে তাকিয়ে বললাম, 2-1 দিন ভেবে আপনাকে বলবো। মনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা গ্রহণ করব কিনা খুঁটিয়ে চিন্তা করতে গিয়ে আমার চোখে পানি এসে গেল। দেশের বাইরে যাওয়ার এরকম একটা স্কলারশিপ পেলে আমি পড়তে যাই। সুযোগটা আপনি এসে ধরা দিয়েছে, আমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম অত্যন্ত সৌজন্য সহকারে প্রফেসর মনির চৌধুরীর প্রস্তাবটা প্রত্যাখ্যানই করব। আর এই প্রত্যাখ্যান করতে হচ্ছে বলেই চোখে পানি এসে গিয়েছিল। সুযোগ তো জীবনে বারবার আসে না। আমি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম এবং 3 বছর পড়াশোনা করেছি। খুব ভালো ছাত্র না হলেও আমার বুদ্ধি বিবেচনা নিতান্ত তুচ্ছ পর্যায়ে ছিল না। মাতৃস্তন্যে শিশুর যেরকম অধিকার, শিক্ষকদের স্নেহের উপরও ছাত্রদের সেরকম অধিকার থাকা উচিত। সেই স্নেহ আমি শিক্ষকদের কাছ থেকে পাইনি। তার পরিণতি এই হলো যে আমি বাংলা বিভাগ ছেড়ে দিলাম এবং প্রাইভেট প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়ে বিএ পাশ করলাম। বিএ পাশ করার পর ঠিক করেছিলাম অধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার আমার প্রয়োজন নেই, কিন্তু আমাকে আবার প্রাইভেটে পলিটিক্যাল সায়েন্সে এমএ পরীক্ষা দিতে হলো। সমস্ত বিষয়টা আমি এভাবে চিন্তা করলাম, শিক্ষকদের কাছ থেকে সামান্য উৎসাহ অনুপ্রেরণা যখন আমার ভীষণ প্রয়োজন ছিল, সেই সময় কেউ আমার দিকে মুখ তুলে তাকাননি। যখন আমি নিজের চেষ্টায় উঠে আসতে শুরু করেছি, সকলে আমাকে অনুগ্রহ বিতরণ করে কৃতজ্ঞতা পাশে বাঁধতে চাইছেন। আমি মনে মনে স্থির করলাম, যে বস্তু প্রয়োজনের সময় 1000বার কামনা করেও পাইনি, সেই বিশেষ সময়টি চলে যাওয়ার পর তার কিছু ক্ষতিপূরণ যদি আমার কাছে সেদে এসে ধরাও দেয়, আমি গ্রহণ করতে পারবো না। এই গ্রহণ করতে পারছি না বলেই চোখে পানি এসে গিয়েছিল। এরই মধ্যে একদিন তার অফিসে গিয়ে বললাম, স্যার, ভাষাতত্ত্ব বিষয়টার প্রতি আমি আকর্ষণ অনুভব করি না, সুতরাং উচিত হবে স্কলারশিপটা অন্য কাউকে বেছে নেন। তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। মনির চৌধুরী সাহেব ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং তার বোধ শক্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। আমার ধারণা তিনি আমার অকথিত অভিযোগ দিয়ে আঁচ করতে পেরেছিলেন, সে কারণেই আমার থিসিসটা বাংলা বিভাগের অধীনে রেজিস্ট্রেশন করার জন্য চাপাচাপি করছিলেন। আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হতে হতে 1971 সালের মার্চ মাস এসে গেল। মার্চ মাসের 21 তারিখে আমাদের ভাইবা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। 25শে মার্চ তারিখের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী তো ঘুমন্ত ঢাকা নগরীর উপর আক্রমণ করেই বসলো। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। 9 মাস পর যখন ভারত থেকে দেশে এলাম, তখন প্রফেসর মনির চৌধুরী বেঁচে নেই। পাকিস্তানপন্থী রাজাকার বাহিনী তাকে অন্যান্য বুদ্ধিজীবীর সঙ্গে রায়ের বাজারের বদ্ধভূমিতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। তার জন্য শোকার্ত সকল মানুষের সঙ্গে কণ্ঠ মেলাতে গিয়েও আমার একান্ত ব্যক্তিগত বেদনাটুকু বড় বেশি অনুভব করছিলাম। আমি এমন একজন মানুষকে হারালাম যিনি অভিমানের ভাষা বুঝতে পারতেন। আমার একটা অপরাধ বোধ রয়েছে।
প্রচলিত নিয়ম ভেঙে সুযোগ দেওয়ার পরও আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি। একা একা যখন চিন্তা করি, আমার মনে একটা অপরাধ বোধ ঘনিয়ে আসে। হয়তো আমি নিজের উগ্র অহংটাকে বড় বেশি প্রাধান্য দিয়ে প্রফেসর মুনীর চৌধুরীর উদারতার প্রতি অবিচার করেছিলাম। আজকাল সেরকম একটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়। বোধহয় সেজন্য আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি। এটা হচ্ছে আমার অনুভব। পিএইচডি শেষ করতে না পারার অন্য যে বাস্তব কারণ, তার জন্য প্রফেসর আব্দুর রাজ্জাককে আমি দায়ী মনে করি। প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচিত হওয়া আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি। দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে, নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অতটা প্রভাবিত করতে পারেনি। প্রফেসর রাজ্জাকের সান্নিধ্যে আসতে পারার কারণে আমার ভাবনার পরিমণ্ডল বিচিত্রতর হয়েছে, মানুষ জীবন ঋদ্ধ এবং সমৃদ্ধতর হয়েছে। আমি যদি বসওয়েলের মতো পরিপাটি স্বভাবের মানুষ হতাম, কিংবা একারমানের মতো শৃঙ্খলানিষ্ঠ আনুগত্য আমার থাকতো, বসওয়েল যেভাবে জনসনের একটা বিশ্বাসযোগ্য চরিত্র সকলের সামনে তুলে ধরতে পেরেছেন, অথবা একারমান যেরকম অখণ্ড বিশ্বস্ততা সহকারে দিন তারিখ প্রহর উল্লেখ করে মহাকবি গোতের কথোপকথন লিপিবদ্ধ করে রেখে গেছেন, সেই ধরনের একটা গ্রন্থ প্রফেসর আব্দুর রাজ্জাকের উপর রচনা করা হয়তো আমার পক্ষে অসম্ভব হতো না। আমি গল্প, কবিতা, উপন্যাস এ সকল জিনিস লিখে থাকি এবং লিখে আনন্দ পেয়ে থাকি। সৃষ্টিশীল মানুষেরা সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকেন। বাইরে তারা যতই নিরীহ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে থাকুন না কেন, ভেতরে তাদের স্বেচ্ছাচারী হওয়া ছাড়া উপায় থাকে না। যেখানে আত্মপ্রকাশের বিষয়টি অপর সকল কিছুকে ছাপিয়ে ওঠে, সেখানে ব্যক্তিকে অনিবার্যভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয়। সৃষ্টিধর্মের নিয়ম ছাড়া বাইরে কোনো নিয়ম সেখানে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না। 1972 সাল থেকে শুরু করে 1984 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক যুগ সময়ের সবটাই কম করে হলেও অন্তত সপ্তাহে একবার প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি। নানা বিষয়ে তার বক্তব্য ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে শুনেছি। ধর্ম, সমাজ, রাষ্ট্র ইত্যাকার বিষয়ের উপর যে সকল কথা স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে গেছেন, সেগুলো যদি দিন তারিখ উল্লেখ করে যথাযথভাবে টুকে রাখতে পারতাম, আমি আমার দেশের মানুষের সামনে জ্ঞান বিজ্ঞানের একটা রত্ন ভাণ্ডারের পরিচয় তুলে ধরতে পারতাম। এই রচনার পরবর্তী অংশে আমি সে সকল কথাই বলবো যেগুলি অদ্যাবধি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। আমার দ্বিধা এবং শঙ্কার পরিমাণও সামান্য নয়। প্রফেসর রাজ্জাক যে স্পিরিটে কথা বলেছেন, আমার উপস্থাপনায় সেই জিনিসটি অবিকৃতভাবে রক্ষিত হয়েছে এমন দাবি করাও আমার পক্ষে সম্ভব নয়। শোনা কথা স্মৃতি থেকে উদ্ধার করে উপস্থাপন করার বেলায় মূলের অনেক কিছুই হারিয়ে যেতে পারে। আমার ক্ষেত্রেও সেটি যে ঘটেনি এমন কথা আমি বলতে পারবো না। বিগত অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে আমাদের দেশের কৃতবিদ্য ব্যক্তিদের একটা বিরাট অংশ প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয়, কলেজসমূহ, আমলাতন্ত্র, রাজনীতি এবং আইন ইত্যাকার নানা পেশার মধ্যে ছড়িয়ে রয়েছেন। তাদের একাংশ মারা গেছেন, তা সত্ত্বেও একটা বিরাট অংশ অদ্যাবধি জীবিত আছেন। তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তার পাণ্ডিত্যের চুম্বকের মতো একটা আকর্ষণীয় শক্তি অবশ্যই আছে। বিদেশের অনেক বিদগ্ধ ব্যক্তিও নানা সময় প্রফেসর রাজ্জাকের ব্যক্তিত্বের সম্মোহনে তার প্রতি আকৃষ্ট হয়েছেন। পরবর্তী জীবনে তাদের কেউ কেউ বিশ্বব্যাপী খ্যাতি এবং পরিচিতির অধিকারী হয়েছেন। সেই তুলনায় আমি নিতান্তই সামান্য মানুষ। প্রফেসর রাজ্জাকের একনিষ্ঠ ভক্ত অগজপ্রতিম অধ্যাপক সর্দার ফজলুল করিম তার সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে যে অসাধারণ গ্রন্থটি রচনা করেছেন, সেরকম যোগ্যতা, একাগ্রতা এবং বিষয়নিষ্ঠা আমি কোথায় পাব? আমি এই রচনার পরবর্তী অংশে প্রফেসর রাজ্জাককে উপলক্ষ করে যে সকল কথা বলছি, তার মধ্যে প্রফেসর রাজ্জাক কতটুকু আছেন আর আমি কতটুকু, ভেদরেখাটি আমার কাছেও স্পষ্ট নয়। মোটের উপর এই রচনাটি দাঁড়াচ্ছে মহাকবি আলাওলের ভাষায়, গুরু মোহাম্মদে করি ভক্তি, স্থানে স্থানে প্রকাশিব নিজ মনোমুক্তি। অনেকটা এরকম। আমি বন্ধু বান্ধবদের কাছে একজন জ্ঞানী শিক্ষকের নাম জানতে চেয়েছিলাম, যাকে আমার পিএইচডি থিসিসটির পরামর্শক হিসেবে বেছে নিতে পারি। সকলে আমাকে বললেন, তুমি রাজ্জাক সাহেবের কাছে যাও, তার মতো পণ্ডিত আর একজনও নেই। সে সময়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম।
সুতরাং বাংলা বিভাগের বাইরে অন্যান্য বিভাগের শিক্ষকদের মধ্যে মাত্র দু একজনকে চিনতাম। পলিটিক্যাল সায়েন্সের ম্যাক মানে মোজাফফর আহমেদ চৌধুরী সাহেবকে দূর থেকে দেখেছি। আব্দুর রাজ্জাক নামের একজন শিক্ষক আছেন জানতে পারলাম যখন আমার পিএইচডি থিসিসের একজন সুপারভাইজার বেছে নেওয়ার কথা উঠল। আমি স্থির করলাম একদিন রাজ্জাক সাহেবের বাড়িতে গিয়ে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার অনুরোধটা করব। বন্ধু বান্ধবেরা আমাকে এই মর্মে হুঁশিয়ারি করে দিল যে রাজ্জাক সাহেব ভীষণ নাকুচু স্বভাবের মানুষ, বাঘা বাঘা লোকেরাও তার কাছে ঘেঁষতে ভীষণ ভয় করেন। সুতরাং কথাবার্তা সাবধানে বলবে, যদি তার অপছন্দ হয় পত্রপাঠ দরজা দেখিয়ে দেবেন। অনেক দ্বিধা, অনেক শঙ্কা এবং সংকোচ নিয়ে একদিন বিকেলবেলা প্রফেসর রাজ্জাকের বাড়িতে গেলাম। তখন তিনি শহীদ মিনারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টারের একটিতে নিচের তলায় থাকতেন। দরজা আধ ভেজানো অবস্থায় ছিল। আমি খানিকক্ষণ ইতস্তত করছিলাম, যদি দরজা ঠেলে সোজা ঢুকে পড়ি কেমন দেখাবে। মনে তো শঙ্কা ছিলই, কোনো আচরণ যদি বেয়াদবি ঠেকে। বেশ কিছু সময় অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমি ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ঘরটির পরিসর বিশেষ বড় নয়, চারদিকে বই পুস্তকে ঠাসা। ঘরটিতে একটা মাত্র খাট, না খাট বলা ঠিক হবে না, চৌকি। সামনে একটি ছোট টেবিল, চৌকিটির আবার একটা পায়া নেই। সেই জায়গায় বইয়ের উপর বই রেখে ফাঁকটুকু ভরাট করা হয়েছে। চমৎকার ব্যবস্থা। পুরনো বইপত্রের আলাদা একটা গন্ধ আছে। আমি সেই বইপত্রের জঞ্জালে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। এই ঘরে যে কোনো মানুষ আছে প্রথমে খেয়ালই করিনি। হঠাৎ দেখলাম চৌকির উপর একটা মানুষ ঘুমিয়ে আছে। একখানা পাতলা কাঁথা সেই মানুষটার নাক অব্দি টেনে দেয়া, চোখ দুটি বোজা, মাথা চুল কাঁচা পাকা। অনুমানে বুঝে নিলাম ইনি প্রফেসর রাজ্জাক। ঘরে দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে, খাটে শোয়া মানুষটি কি করে বুঝে গেলেন? তিনি চোখ খুলে নাক মুখ থেকে কাঁঠাটি সরিয়ে জিজ্ঞেস করলেন, ক্যাডা? আমি চৌকির একেবারে কাছটিতে গিয়ে সালাম দিলাম এবং নাম বললাম। তিনি ঘুম জড়ানো স্বরেই জানতে চাইলেন, আইসেন খান হেডাকন? আমাকে বলতেই হলো বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে। আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে। তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শক হতে সম্মত হন। আমার আর্জিটা যথাসম্ভব বিনয়নম্র জবানে প্রকাশ করলাম, কিন্তু প্রফেসর রাজ্জাকের মধ্যে তার সামান্যতম প্রতিজ্ঞাও লক্ষ্য করলাম না। তিনি পাশ ফিরে কাঁঠাটি নাক মুখ অব্দি টেনে দিলেন। আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারিনি। তখন আমার 2টি কি 3টি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক শেয়ানা হয়ে উঠেছে। আমার আত্মাভিমানে একটু ঘা লাগলো। নিজেকেই জিজ্ঞেস করলাম, কেমন মানুষ এই প্রফেসর রাজ্জাক? আমি একটা অনুরোধ করলাম আর শুনে তিনি পাশ ফিরলেন। আমি তো অন্ততপক্ষে একজন লেখক, নিজের কাছে আমার দাম অল্প নয়। তিনি যেদিকে পাশ ফিরেছেন আমি ঘুরে চৌকি সেই পাশটিতে গিয়ে আবার বললাম, স্যার, আপনাকে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্জাক আবার উত্তর দিকে পাশ ফিরলেন। আমার ভীষণ রাগ ধরে গেল। কেমন তোর মানুষ প্রফেসর রাজ্জাক? তার কাছে একটা আবেদন করলাম, তিনি ভালো মন্দ কোনো জবাব না দিয়ে নীরবে প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান। হতবাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এইভাবে অপমানিত হয়ে যদি আমি চলে আসি, আমার নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। কিছু একটা করা প্রয়োজন, কিন্তু কি করা যায়? প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন লাগিয়ে দেওয়া যেত মনে ঝাল কিছুটা মিটত, কিন্তু সেটি তো আর সম্ভব নয়। আমি দুহাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটি টেনে নিয়ে দলা পাকাতে পাকাতে বললাম, আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটি কথাও না বলে তাড়িয়ে দিতে পারেন। এত বিদ্যা নিয়ে কি করবেন? বিদ্যুৎ পৃষ্ঠের মতো তিনি চৌকির উপর উঠে বসলেন। পরনে সাদা আধ ময়লা লুঙ্গিটা টেনে গিট্টু দিলেন। তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাঁচ মুছে নাকের আগায় চড়ালেন। খুব সম্ভব বাইফোকাল গ্লাস। আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম। কোনো মানুষের চোখের দৃষ্টি এত প্রখর হতে পারে আমার কোনো ধারণা ছিল না। তিনি আমার খদ্দরের পাজামা পাঞ্জাবি, পরনের স্পঞ্জ এবং ধুলোভর্তি মলিন চরণ সবকিছুর উপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন। তার আঙ্গুল দিয়ে একটা আধা ভাঙা কাঠের চেয়ার দেখিয়ে দিয়ে বললেন, ওইখানে বহেন। আমি যখন বসলাম তিনি ভেতরে গেলেন।
একটু পরে মুখে পানি দিয়ে ফিরে এলেন। তারপর খদ্দরের চাদরটা টেনে নিয়ে গায়ের উপর মেলে দিলেন। আমার মনে হলো তার পরনের গেঞ্জির বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদরটা সাহায্য নিলেন। জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন, কে কইবার সান অখন কন। আমি বললাম, আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার একটা ফেলোশিপ পেয়েছি। আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণার কাজটা করি। তিনি বললেন, গবেষণা করবেন সেইটা তো ভালো কথা, কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার থাকবার পারুম না। প্রফেসর রাজাকের কণ্ঠস্বর শুনে মনে হলো তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন। আমি বললাম, কেন স্যার? অফিসিয়ালি থিসিস সুপারভাইজ করানোর লাগে মিনিমাম রিডার অন লাগে। আমি তো মোটে লেকচারার, সুতরাং আপনার শখ পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কথা শুনে আমি দমে গেলাম। তারপরেও বললাম, অন্য কারো অধীনে থিসিসটা রেজিস্ট্রেশন না হয় করলাম, তার পরামর্শ এবং নির্দেশনা নিয়েই আমি কাজটা করতে চাই। প্রফেসর রাজ্জাক বললেন, আপনার টপিক মানে বিষয়বস্তুটা কি? আমি বললাম, দ্য গ্রোথ অফ মিডল ক্লাস ইন বেঙ্গল অ্যাজ ইট ইনফ্লুয়েন্সড ইটস লিটারেচার, সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স ফ্রম 18th to 1858। প্রফেসর রাজ্জাক বললেন, একেবারে তো সাগর চাষার কাম, কার বুদ্ধিতে এই গন্ধমাদন মাথায় লইছেন? আমি বললাম, অন্য কারো পরামর্শ নয়, আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি। প্রফেসর রাজ্জাক কিছুক্ষণ চুপ করে রইলেন। এরই মধ্যে কাজের ছেলেটা কলকিতে তামাক দিয়ে গেল। কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, রেজিস্ট্রেশন ফর্ম রেডি করছেন? আমাকে বলতে হলো আমাকে বিটিটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেটা কার্যকর হবে এমএ রেজাল্টের পর। এখন পরীক্ষা চলছে। তিনি বললেন, আগে পরীক্ষা দিয়ে লন, যখন রেজাল্ট বাইরে হইব তখন আয়েন। আমি সালাম করে চলে আসছিলাম। তিনি বললেন, আর একটু বইয়েন, এক বেলা চা খাইয়া যান। তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন। একটি গোলগাল ফর্সা কিশোরী মেয়ে বেরিয়ে এলে আমাকে জিজ্ঞেস করলেন, কি যেন কইলেন আপনার নাম? আমি বললাম, আহমদ সফা। তিনি বললেন, মৌলভী আহমদ সফাকে এক পেয়ালা চা দে। প্রফেসর রাজ্জাকের বাড়ি থেকে ফিরে আসার সময় তিনটে জিনিস আমার মনে দাগ কেটে বসে গিয়েছে। প্রথমত, তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ, একেবারে মর্মে গিয়ে বেঁধে। দ্বিতীয়ত, ঢাকাইয়া বলি তিনি অবলীলায় ব্যবহার করেন। তার মুখে শুনলে এই ভাষাটি ভদ্রলোকের ভাষা বলে মনে হয়। তৃতীয়ত, আমাকে তিনি মৌলভী আহমদ সফা বললেন কেন? আদর করে বললেন নাকি অবজ্ঞা করলেন? পরের বছরগুলোতে যতবারই তার কাছে গিয়েছি, প্রতিবারই প্রথম সম্বোধনে জিজ্ঞেস করেছেন, মৌলভী আহমদ সফা, কি খবর? 1972 সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রফেসর রাজ্জাকের সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার দেখা করতে গেলাম। তখন তিনি বাড়ি বদল করেছেন, ব্রিটিশ কাউন্সিলের বাঁদিকে চোঙাওয়ালা দোতলা বাড়িটিতে উঠে এসেছেন। বর্তমানে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। প্রফেসর রাজ্জাকের সঙ্গে বসবাস করছেন তার কনিষ্ঠ ভ্রাতা, ভ্রাতৃবধূ এবং তাদের ছেলেমেয়েরা। শুধু বাড়ি বদল নয়, অনেক কিছুরই পরিবর্তন ঘটে গেছে। প্রফেসর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আরম্ভ করেছেন। তাছাড়া তাকে জাতীয় অধ্যাপকও বানানো হয়েছে। পূর্বতন চেয়ারম্যান ডক্টর মোজাফফর আহমদ চৌধুরী উপাচার্যের পদে আসীন হয়েছেন। মোজাফফর সাহেব ছিলেন প্রফেসর রাজ্জাকের একান্ত স্নেহভাজন ছাত্র। রাজ্জাক সাহেবের চেহারার মধ্যেও একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পেলাম। তাঁর থুতনিতে একগোছা দাড়ি এই সময়ের মধ্যে গজিয়ে গেছে। এই নতুন জন্মানো দাড়ির গোছাটি তার মুখের আদল একেবারে সম্পূর্ণ বদলে দিয়েছে। পাঞ্জাবি পাজামার পরিবর্তে তিনি যদি কলারহীন লম্বা শার্ট এবং প্যান্ট পরতেন, অবিকল ভিয়েতনামের হোচি মিন বলে চালিয়ে দেওয়া যেত। বাস্তবিকই নতুন জন্মানো শুশ্রুর গোছাটিতে তার মুখের রেখাগুলো অনেক ধারালো দেখায়। তিনি জানালেন, মুক্তিযুদ্ধের এই 9 মাস তাকে কেরানীগঞ্জের নানা জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি দাড়ির গোছাটি একরকম বিনা পরিচর্যায় গজিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আমাকে কেউ কেউ বলেছেন, এই চোঙাওয়ালা বাড়িতে একসময় কবি সমালোচক মহিউদ্দৌলাল মজুমদার বসবাস করতেন। সত্য মিথ্যা পরখ করে দেখার সুযোগ হয়নি,
সিঁড়ি ভেঙে দোতলায় যখন উঠেছি, ছাঁদ করে বুদ্ধদেব বসু একটা গল্পের কথা মনে এলো। গল্পটির নাম সবিতা দেবী। মোহিতবাবু ছিলেন তরুণ লেখক কবিদের উপর ভীষণ খড়গহস্ত। সুযোগ পেলেই নানাভাবে নাজেহাল করতেন। তরুণরাও মজুমদার মশাইয়ের উপর বদলা নিতেন। বুদ্ধদেব বসু মহিতলাল মজুমদারকে নিয়ে এই শ্লেষাত্মক গল্পটি লিখেছিলেন, তা নাও হতে পারে, কিন্তু আমার মনে মহিতলাল মজুমদারের ছবিটি ভেসে উঠেছিল। গল্পটির এক জায়গায় আছে, গল্পের নায়িকা সবিতা দেবীকে এক বৃষ্টির দিনে রচনা পাঠ করে শোনাতে গিয়েছিলেন। ঘরে প্রবেশ করার আগে ছাতাটি সিঁড়ির কাছে রেখে গিয়েছিলেন। সেই সেই ছত্র নিঃসৃত একটি জলের রেখা এঁকে বেঁকে সিঁড়ির উপর দিয়ে বয়ে গিয়েছিল। প্রফেসর রাজ্জাকের বাড়ির সিঁড়ি ভাঙতে গিয়ে সেই জলের রেখাটি শুষ্ক ফেব্রুয়ারি মাসেও আমার মনে ছলছলিয়ে জেগে উঠেছিল। এ সবটাই হয়তো কল্পনা। হয়তো বুদ্ধদেব বসু মহিতলালকে উপলক্ষ করে গল্পটা লেখেননি। যে সিঁড়ির কথা বুদ্ধদেব বলেছেন সেটা তার কল্পনাতেই জন্ম নিয়েছিল। এটা সে সিঁড়ি নয়। মানুষের মন ভারী বিদঘুটে জিনিস, কত অসম্ভব বস্তু কল্পনা করে।